আইপ্যাকে ইডির অভিযানে বাধার অভিযোগ, সুপ্রিম কোর্টে জোড়া মামলা ইডির। আইপ্যাকে ইডি অভিযানে বাধার অভিযোগ, সুপ্রিম কোর্টে জোড়া মামলা ইডির। সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে মামলা ইডির, ডিজিসিপি সহ পুলিশ কর্তাদের বিরুদ্ধেও মামলা। এবার জোড়া মামলা ইডির। আইপ্যাকে ইডি অভিযানে বাধার অভিযোগ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি, জোড়া মামলা দায়ের। এ বিষয়ে বিস্তারিত জানাবে সরাসরি রয়েছে প্রতিনিধি অর্ণব। অর্ণব, কি জানা যাচ্ছে? দেখো, 8 তারিখে কলকাতা হাইকোর্ট থেকে কোনো রকম রক্ষা কবচ বা কোনো রকম আদেশ তুলে আনতে না পারার পর একটা তৎপরতা ইডির তরফে শুরু হয়েছিল যে সুপ্রিম কোর্টে সরাসরি মামলা করা, এবং সেই তৎপরতাটা শনিবার রবিবার ছিল, এবং শেষমেশ সোমবার দিন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো এক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে জোড়া মামলা করা হয়েছে। আবার আগে জানিয়ে রাখি, শনিবার বা রবিবার কোনো মামলা দায়ের হয়নি, আজই প্রথম দুটি মামলা দায়ের করা হয়েছে। এবং এক্ষেত্রে এর আগে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসবি রাজু তিনি কলকাতা হাইকোর্টে সওয়াল করছিলেন, দিল্লি থেকেই সওয়াল করছিলেন, কিন্তু এবার ইডির এই মামলার পুরো বিষয়টা দেখভাল করা হচ্ছে দেশের বা সুপ্রিম কোর্টের কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা চেম্বার থেকে। এবং গতকাল সন্ধ্যেতেও একটি কনফারেন্স হয়, বিভিন্ন আইনজীবীদের নিয়ে পরামর্শ নেওয়া হয়, এবং ফাইনালি ঠিক হয় জোড়া আক্রমণে যাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এক কেন্দ্রীয় সরকারের এজেন্সি হিসেবে ইডি মামলা দায়ের করছে পুরো ঘটনা এবং একই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে। দ্বিতীয় যে মামলাটি, যারা বাধাপ্রাপ্ত হয়েছে, ইডি পিএমএলএ অ্যাক্টে অভিযান চালাতে গিয়ে ইডি বাধাপ্রাপ্ত হয়েছে পুলিশের অতি সক্রিয়তা, সেটা কলকাতা পুলিশ এলাকা বা একই সঙ্গে বিধাননগর পুলিশ এলাকায়। এবং এই অভিযোগটাই ইডির 3 আধিকারিক যারা এই অভিযানের মধ্যে ছিলেন, সামিল হয়েছিলেন, সেই 3 অফিসারের তরফে এই মামলা দায়ের করা হয়েছে। তুমি যেমনটা বললে, সেক্ষেত্রে রাজ্যের একাধিক আইপিএস অফিসারের সঙ্গে এবং 2 ঘটনাস্থল বা প্লেস অফ অকারেন্স, সেটা লাউডন স্ট্রিট এবং সেক্টর 5, এই দুটি জায়গাতেই যারা যারা তাদের কাজে বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। কি মামলায় চাওয়া হয়েছে? কলকাতা হাইকোর্টে ইডির আবেদনে যা যা অভিযোগ ছিল কার্যত অনুরূপ অভিযোগ এখানেও করা হয়েছে। তবে এক্ষেত্রে একটা বিষয় তোমার জানিয়ে রাখি, এক্ষেত্রে সবথেকে বড় যে বিষয়টা সামনে এসছে, ইডি এ রাজ্যে অভিযান আগামী দিনে করতে পারবে কিনা। তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টে যে মামলা প্রথম ঠুকেছিল, যেখানে এই অভিযানটার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিল, সেই আইনি বৈধতা জায়গা থেকে এবার ইডিও সুপ্রিম কোর্টের কাছে মামলা করে আবেদন করে তারা সুপ্রিম কোর্টের কাছ থেকে এইটা এনসিওর করতে চাইছে, নিশ্চিত করতে চাইছে যে আইন সঙ্গতভাবে সাংবিধানিকভাবে ইডির যে অধিকার রয়েছে সেই অধিকারের মধ্যে অভিযান আছে কিনা, পয়লা অভিযান এ রাজ্যে তারা আর করতে পারবে কিনা, এই প্রশ্নটা নিষ্পত্তি শীর্ষ আদালত করে দিক। একই সঙ্গে 8 তারিখের যে ঘটনা, 2টো প্লেস অফ অকারেন্সের পুলিশি বাধার সম্মুখীন বা পুলিশি অতি সক্রিয়তা, এই পুরো পার্টটা একটা ক্রিমিনালিটি বা একটা ফৌজদারি অপরাধ লুকিয়ে রয়েছে। সেই ফৌজদারি অপরাধ একাধিক সেকশন হতে পারে। সেই ফৌজদারি অপরাধ খুঁজে বার করার জন্য, রহস্য ভেদ করার জন্য, যেহেতু ডিজিপি বা কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে সরাসরি মামলাতে অভিযোগ রয়েছে, তাই এক্ষেত্রে নিরপেক্ষ তদন্তকারী সংস্থা হিসেবে তারা সিবিআইকে চাইছে এই ঘটনা তদন্ত করার জন্য। একই সঙ্গে যেটা খুব অস্বস্তিকর ইডি অফিসারদের জন্য, যারা গেছিলেন সেদিন অভিযানে, তাদের এগেনস্টেও একাধিক অভিযোগ হয়েছে বলে তারা জানতে পেরেছে, তাই তারা রক্ষা কবচ হাইকোর্টও চেয়েছেন, সুপ্রিম কোর্টও চাইছেন। এবং একই সঙ্গে যে নথিগুলি ইতিমধ্যেই তাদের কাছ থেকে অভিযান চলাকালীন নিয়ে গেছে পুলিশের অতি সক্রিয়তায় বেশ কিছু মানুষ, সেই সমস্ত নথিগুলি তারা ফেরত চাইছে সুপ্রিম কোর্টের কাছে। আজকে সকালবেলা প্রধান বিচারপতির বেঞ্চে দৃষ্টি আকর্ষণ হয়নি, কারণ সকাল 9টা নাগাদ 2টো ডায়েরি নাম্বার পড়েছে ইডির এবং ইডি অফিসারদের 2টো মামলার ক্ষেত্রে। তাই মনে করা হচ্ছে আজকে দিনের শেষে বা কাল সকালে এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ অবশ্যই নজর থাকবে আবেদন। উল্টা চোর কোতোয়াল কোডাটে, মানে ইডি এসছিল চুরি করতে, সেই চুরি আটকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির কর্তারা এসছিল তৃণমূলের ইন্টারনাল ডেটা চুরি করতে, মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ায় তারা ভয় পেয়ে গিয়ে পালিয়ে যায় কার্যত। ইডি যদি সৎসাহস থাকতো তাহলে ইডি সেদিনকে মমতা ব্যানার্জির হাতে ভয় পেয়ে ফাইলটা তুলে দিল কেন? কারণ তারাও জানেন তাদের চুরি রঙ্গে হাতও পাকড়া গেয়া। ভারতের একটা গুরুত্বপূর্ণ সংস্থা খ্যাতি ছিল, যার একটা বিশ্বাসযোগ্যতা ছিল, সেই সংস্থাকে দিয়ে যদি চুরি করতে পাঠানো হয়, সেই সংস্থাটার বিশ্বাসযোগ্যতার মূলেই কুঠারাঘাত ফেলা হয়। প্রতীক জৈনের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ পুলিশের। 8ই জানুয়ারি আইপ্যাক কর্ণধারের বাড়িতে ইডি হানা, কতজন ইডি আধিকারিক ছিলেন জানতে জিজ্ঞাসাবাদ। প্রতীক জৈনের
প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ পুলিশের। রৌনক রয়েছে টেলিফোন লাইনে। রৌনক, এর আগে আমরা দেখেছি যে প্রতীক জৈনের বাড়ির নিরাপত্তা রক্ষী, পরিচারিকা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদের তোড়জোড় পুলিশের, কি জানা যাচ্ছে? দেখো, একেবারে ইডির বিরুদ্ধে যে অভিযোগ আসছিল যে ইডি যখন 8ই জানুয়ারি সকাল 6:30 নাগাদ প্রতীকজনের ফ্ল্যাটে প্রবেশ করেন, তখন কোন রকম ভাবে রেজিস্টারে এন্ট্রি করেনি এবং রেজিস্টার বাজেয়াপ্ত করার পর সেই বিষয়টি কিন্তু সামনে উঠে আসে। তার ফলে একটা ট্রেস পাসিং এর অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছিল এবং নিরাপত্তারক্ষী পরিচারিকাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেক্ষেত্রে কতজন ইডির আধিকারিকরা প্রতীকজনের ফ্ল্যাটে প্রবেশ করেছিল এবং ঠিক সেই সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল, এই বিষয়গুলো জানার জন্যই কিন্তু এবার প্রতীক জৈনের বাড়ির যে প্রতিবেশীরা তাদেরকেও সেক্টর সহনী থানার তরফ থেকে তলব করা হয়েছে। বেশ।